প্রিয় দর্শক, এসটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে আগ্রহ অনাগ্রহ। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নাজমা আক্তার, এছাড়াও আমার সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য ATU তাজ রহমান। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি শামসুজ্জামান দুদু ভাই আপনার কাছে যেতে চাই। আমরা আলোচনাটা শুরু করতে চাই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সফর নিয়ে। 28 অক্টোবরের আগে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সফর আর এখনকার সফর, বিএনপির মধ্যে আগ্রহ অনাগ্রহের জায়গায় কোনটিকে আপনি এগিয়ে রাখবেন? জি, আপনাকে ধন্যবাদ। আর আমার দুজন বিচক্ষণ আলোচক, তাদেরকেও শুভেচ্ছা। আর দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। খুবই ভালো সাবজেক্ট আজকে আপনি নির্বাচন করেছেন, রাজনীতিতে আগ্রহ অনাগ্রহ, এবং সেটি আবার আন্তর্জাতিক একজন ব্যক্তি বলবো না, আমাদের দেশের জন্য অত্যন্ত আলোচিত একজন মানুষ ডোনাল্ড ট্রাম্প। বেশ বাইডেন সাহেব আসার পরে তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলেই তিনি সাধারণত রাজনীতিটা দেখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে। তো এই সফর তিনি শুধু বাংলাদেশের জন্য আসছেন না, তিনি ভারত, সম্ভবত শ্রীলঙ্কা এবং বাংলাদেশে। আমেরিকার দুটো পার্ট আছে, একটি রাজনৈতিক আর একটি তাদের স্বার্থ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় বিষয়। বাংলাদেশেরও দুটি পার্ট আছে, একটি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, দেশের রাজনীতিতে সার্বভৌমত্ব রক্ষা করা, ব্যবসা বাণিজ্য। আরেকটি হচ্ছে রাজনৈতিক, যে দেশে গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের অধিকার, ভোট অধিকার, এই বিষয়গুলো। তো তিনি কী বিষয় নিয়ে আসছেন এই ব্যাপারটা কিন্তু স্পষ্ট না। অর্থাৎ অন্য যে কোনো সফরের আগে আমাদের দেশের পত্রপত্রিকা, মিডিয়া কম বেশি একটা ধারণা দেয়, কিন্তু এবারই আমার কাছে মনে হয়েছে, আমি এ পর্যন্ত দেখি নাই, বরঞ্চ এই ধারণাটা অপ্রত্যাশিতভাবে বিভিন্ন জায়গায় হাওয়ার উপরে আলোচনা হচ্ছে। তিনি হয়তো সরকারকে কিছু কিছু ব্যাপারে পরামর্শ দিবেন, কি ব্যাপারে দিবেন সেটা তিনি আসে না। আর আমার কাছে মনে হয় যে আন্দোলন, সংগ্রাম, রাজনীতি এটা একান্তভাবেই রাজনৈতিক দলগুলোর বিষয়, এটা একটা আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ের উপরে ধরেন আমাদের যেসব দেশ, বন্ধু দেশ ভাবা হয়, যেমন পার্শ্ববর্তী একটি দেশ আছে, প্রতিদিনই ভারত সংক্রান্ত ব্যাপারে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের সিনিয়র সাবেক ছাত্র নেতা ওবায়দুল কাদের সাহেব ভারতের পক্ষে তিনি যতটুকু বলার, অর্থাৎ এই দেশে গণতন্ত্র থাকতো না, এদেশে মুক্তিযুদ্ধে তারা সহযোগিতা করছে, প্রকৃতি অর্থে পার্শ্ববর্তী দেশটি মুখ্যত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। সেই কারণে আমার ধারণা আওয়ামী লীগ চায় বিএনপি যেন ব্র্যাকেট বন্দী হয়, অর্থাৎ আমেরিকার সঙ্গে থাকে, তাহলে পরে তারা সেফ প্লেসে থাকে, আওয়ামী লীগ সেফ প্লেসে থাকে। এটা হলো আমার নিজস্ব একটা পর্যবেক্ষণ। তো ওই বিষয়ে ইনট্যাক্ট করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের আমেরিকার সঙ্গে বিএনপি মুক্তিযুদ্ধ দল, বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক। স্বাধীনতা ৭১ মুক্তিযুদ্ধ আসলেই আমরা যেসব দেশগুলো সমর্থন পেয়েছি তারা আমাদের তৎকালীন সময় বন্ধু। এখন বর্তমান বিচার, বাস্তবতা সেটা আলাদা কথা। ওই বিবেচনায় তখন আবার কেউ এখন আমাদের মিত্র হলেও একসময় শত্রু ছিল। তা আমার কাছে মনে হয়েছে যে যা কিছু আমি নেব সেটি গণতন্ত্রের সঙ্গে যাচ্ছে কিনা। যেমন একটা ভালো ইলেকশনের সমর্থনকারী যারা, তারা আমার বন্ধু, যারা গণতন্ত্রের সপক্ষে তারা আমার বন্ধু। যেমন সোভিয়েত ইউনিয়ন ছিল, যা এখন নেই, রাশিয়া, সেখানে কোনো নির্বাচন নামে একটা ভণ্ডামি আছে। চীনের নির্বাচনের নামে একেবারে একদলীয় শাসন আছে, আপনার উগান্ডাতে আছে,
বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি কম্বোডিয়াতে আছে, তারা যদি যখন উত্তর কোরিয়া আমাকে সাপোর্ট করে, তখন আমি তাদেরকে বন্ধু ভাবতে পারছি না। এই কারণে তারা গণতন্ত্রের সঙ্গে নাই। যারা গণতন্ত্রের সঙ্গে আছে, যেসব পশ্চিম ইউরোপ অথবা আমেরিকা অথবা কানাডা অথবা অস্ট্রেলিয়া, যেখানে নির্বাচনের মধ্যে দিয়ে পরিবর্তন হয়, আমাদের মতো না, রাশিয়ার মতো না, সেই সব দেশগুলোর সঙ্গে আপনার গণতন্ত্রের কোনো সম্পৃক্ত না। সেই জন্য আমার কাছে মনে হয় উনি যদি মনে হয় মানে মিস্টার লু আমাদের দেশে এসে গণতন্ত্রের সপক্ষে সামান্যতম কাজ করলেও তিনি আমাদের বন্ধু। সেই কারণে এই সফর গণতান্ত্রিক বাছবিচারে যদি সম্পৃক্ততা থাকে তাহলে গুরুত্বপূর্ণ। আর যদি তাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা এই বিষয় নিয়ে তারা এসে থাকে, তাহলে আমাদের বলার কিছু নাই। সেই বিবেচনায় এটা নিয়ে অত আগ্রহ দেখানোর কিছু নাই। এটা হলো আমার কাছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্র কি হবে সেটি অন্য দেশের উপর আসলে বিষয়টা নির্ভর করে না, বিএনপি সেটি বিশ্বাস করে না। কিন্তু 28 অক্টোবর আগের বাস্তবতা কি একটু ভিন্ন ছিল না, আপনার কি মনে হয়? না না, আমরা মনে করেছি যে ভারতও এই নির্বাচন যে নির্বাচন হয়েছে সেটার থেকে সত্যিকারের একটা স্বচ্ছ নির্বাচনের পক্ষে থাকবে। যেমন এটা, যেমন জাতীয় পার্টির চিফ বর্তমানে উনি স্পষ্ট করে বলেছে কয়েকটি দেশ, 3টি দেশের কথা বলেছেন জিএম কাদের সাহেব, যে তারা এই পরিস্থিতির জন্য দায়ী। আজকে যে নির্বাচন হয়েছে, যে অবস্থা তৈরি হয়েছে, তিনি স্পষ্ট করে বলেছেন নির্বাচনের আগে এক একটা দেশ যারা কেউ গণতন্ত্র পক্ষ অবলম্বন করেছে, কারণ গণতন্ত্রের বিপক্ষে না, তারা তাদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। আমি ইন্ডিয়াকে দোষারোপ করছি না। ইন্ডিয়া যদি ফ্রি অফ কস্ট আমার রাস্তা ব্যবহার করতে পারে, বন্দর ব্যবহার করতে পারে, আকাশ ব্যবহার করতে পারে, এবং খুব সহজ শর্তে যদি তারা এগুলো পেয়ে যায়, এবং সীমান্তবর্তী অঞ্চলে তারা যে নির্বিচারে আমাদের মানুষদের মেরে ফেলবে, কোনো কৈফিয়ত দিবে না, এইসব যদি আপনার মানে সেই 007 মাসুদ রানা, জেমস বন্ড, মানে ফ্রি হত্যার যে লাইসেন্স তারা যদি মানে রাষ্ট্রের কাছ থেকে, কোনো দেশের কাছ থেকে পেয়ে যায়, সে দেশ তো তারা সেই সরকারকে সমর্থন করবে। সেই জন্যে 28 তারিখের আগের 28 তারিখের পরের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। যে দুধভাই, আমি আপনার কাছে আবার আসবো। নাজমা আক্তার, যেটি দুধভাই বলছিলেন যে শেষ কথা তার, যেটি 28 তারিখের আগের এবং পরের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ডোনাল্ড লু বাংলাদেশের রাজনীতিতে একটি অন্যতম আলোচিত চরিত্র। ডোনাল্ড লুর এই সফর নিয়ে আপনাকে এবং আগ্রহ অনাগ্রহের জায়গা কোথায়? সহ আলোচকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের যদি মতিভ্রম না হয়ে থাকে, তাহলে আমাদের 28 তারিখের আগের কথা যেটা আপনি বললেন, তখন আমেরিকার সম্পর্কে কিংবা পশ্চিমা অন্য রাষ্ট্র সম্পর্কে বিএনপির যে মনোভাব ছিল, এবং সবচেয়ে মনে হতো যে বাংলাদেশের জনগণের চেয়ে তারা ওই দেশগুলি তাদের আপন, এবং ওই দেশগুলির অ্যাম্বাসেডরের সঙ্গে তাদের যেই সখ্যতা বা তাদের পরামর্শ নিয়ে তারা আমাদেরকে যাতে মানে বিভিন্ন ধরনের স্যাংশন দেয়, তাদের যে পরামর্শ দেওয়া বা তাদের এই বিষয়ে লবিস্ট নিয়োগ করে তারা বাংলাদেশের নির্বাচন পরিস্থিতিকে যে ঘোলাটে করতে চেয়েছিল, নির্বাচন হতে না দেওয়ার যে একটা পরিকল্পনা তারা নিয়েছিল, সেটি এখন তারা বলছে যেহেতু মানে এটা লু আসছেন, আমরা ইতিমধ্যে জেনেছি যে দক্ষিণ এবং মধ্য এশিয়ার উনি আমেরিকার উপপররাষ্ট্রমন্ত্রী, তো উনি আসছেন, ওনার কিছু এজেন্ডা আছে এই সমস্ত দেশ নিয়ে। এশিয়ার এই 3টি দেশে উনি আসছেন, এটি হচ্ছে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। ইতিমধ্যে ভারত করেছেন সফর, সম্ভবত শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসবেন, এবং 3 দিনের সফর ওনার এটা। তো 3 দিনের সফরে এখন কি হলো, বিএনপি অনেক চেষ্টা করেছে তাদের সাক্ষাৎ পাওয়ার জন্য, বা রাজনৈতিক দলগুলি, সুশীল সমাজ, তারা একটা ব্যবস্থা করেছে সাক্ষাৎ, কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে উনি বসছেন না। ওনাদের পররাষ্ট্র দপ্তর থেকে যেটা বলা হয়েছে আমি শুনেছি, সেটি হচ্ছে তারা এটা সম্পূর্ণ কূটনৈতিকভাবে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক উন্নয়ন, এবং তাদের এখানে অন্যান্য যে মানে যে সকল বিষয়, যেমন রোহিঙ্গা ইস্যু বা আমাদের শ্রম নীতি বা শ্রম আইন, তারপর হয়তো বাংলাদেশের সঙ্গে তাদের অন্য কোনো মানে ইনভেস্টমেন্টের বিষয়ে কোনো বিষয় থাকতে পারে, সেগুলি নিয়ে হয়তো তারা আলোচনা করবেন। তো এটা তাদের একটা রুটিন ওয়ার্ক, এটা তারা বলছে। এবং বাংলাদেশের এমন তো না যে বাংলাদেশের নির্বাচনের আগে তারা চেষ্টা করেছে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করাতে
কিংবা আমাদের দেশে নির্বাচন মানে বিএনপিকে ছাড়া যাতে সরকার না করতে পারে সেই ধরনের একটা পরিকল্পনা যা বাস্তবায়ন করতে তারা চেষ্টা করেছে, সেটা তো তারা পারেনি। এখন পারেনি, তারা দেখছে যে বাংলাদেশে একটি নির্বাচন হয়ে গেছে এবং জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, জনগণের কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই, জনগণ এটাকে ভালো চোখে দেখছে, বলছে যে ঠিক আছে জননেত্রী শেখ হাসিনা ভালোভাবে দেশ পরিচালনা করছে এবং তাদের এই বিষয়ে কোনো মানে বিএনপি যেমন নেগেটিভ বলে যে এইটা হলো সেইটা হলো, ভোট কম পড়লো, ভোট চুরি হলো, জনগণের কিন্তু এইটি নিয়ে কোনো কথা নেই। কোনো সাংবাদিকরাও এরকম কোনো কিছু দেখাতে পারে নাই। ব্যাপক হারে মানুষ ভোট দিয়েছে, নারীরা ভোট দিয়েছে। হ্যাঁ, বিএনপি গেলে হয়তো ভোটের উপস্থিতি আরও ভালো হতো, কিন্তু সেটা তারা যায়নি। তার মানে তো নির্বাচন বাতিল হতে পারে না। নির্বাচন তো আপনার আইনের মধ্য থেকে মানে সংবিধানের মধ্য থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকল দল অংশগ্রহণ না করলেও, বিএনপি পার্টিসিপেট না করলেও, তাদের যে জোট সমমনা জোট পার্টিসিপেট না করলেও বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল পার্টিসিপেট করেছে, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল এখানে পার্টিসিপেট করেছে। সুতরাং এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত যে কারা নির্বাচনে আসবে বা আসবে না, যা কাদের মানে নির্বাচন করে জিতে আসার মানসিকতা কিংবা হেরে যাওয়ার মানসিকতা দুটোই থাকতে হয়। যে আমি জিতবো এই মনোভাব নিয়ে লড়তে হয়, হেরে গেলে মেনে নেব এটাই মনোভাব থাকতে হয়। কিন্তু বিএনপি এটা কোনোদিনও ছিল না। তারা সবসময় পিছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছে এবং তারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য মানে তারা চেষ্টা করেছে। যেমন আপনি যদি বলেন যে বিগত যে 111-এর সরকার এসেছিল তার আগে তো বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে কেন বিতর্কিত করলো, কেন তাদের নির্বাচিত রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা করলো, কেন তারা ক্ষমতা ছাড়তে চাইলো না? মানে এটা তো নিয়ম ছিল। জননেত্রী শেখ হাসিনা যতবার তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতা এসেছে ততবারই কিন্তু ক্ষমতা থেকে নামানো 5 বছর শেষ হওয়ার পরেই তত্ত্বাবধায়ক সরকারের হাতেই ক্ষমতা হস্তান্তর করেই উনি কিন্তু বিদায় নিয়েছেন। কিন্তু এখানে কিন্তু বিএনপি সেটা করেনি। তারা সংবিধানের ধারাগুলিকে বাতিল না করে তারা এগুলিকে ওভারলুক করে তাদের মতো করে তারা একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে, যার কারণে তো অনিল বেন সরকার এসেছিল। যদিও এসেছিল অনিল বেন সরকার, সেটি আমরা মনে করি বিএনপির ব্যর্থতার মানে এইটা বিষয় অনেকটা, যে তারা তাদের এই যে ক্ষমতা দখল করে থাকার যে মানসিকতা সেটা থেকে যে আন্দোলন সংগ্রাম তার মধ্যে দিয়ে এসেছিল। এখন 28 অক্টোবরের আগের কথা বলেছেন যে যেখানে ডোনাল্ড লো বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো বিষয়ে আগ্রহের জায়গা ছিল রাজনীতিতে, সেটি আসলে কম লোক। এখন রাজনীতি কম লোক, তখন নির্বাচনের ইস্যু ছিল। এখন তো ডোনাল্ড লুরা জানেন যেটি আমাদের আভ্যন্তরীণ বিষয়, এটি একটি পর্যায়ে তারা নাক গলিয়েছেন, তারা এখন আর নাক গলাতে চান না। কারণ তাদের রাষ্ট্রপতি মানে আমাদের প্রেসিডেন্ট আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন তো অলরেডি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছেন, তার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন। তা যেখানে জো বাইডেন প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন, তো সুতরাং তার উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে কি ভিন্ন কথা বলবে? এটা কেন বলবে? এটা তো সেটা সেই প্রক্রিয়া তো বিএনপি সেটা বুঝে গেছে। বিএনপিরও তো একেবারে ব্রেন কম আছে এটা বলে মনে হয় না। তারা বুঝে গেছে যে না, এবার লু তাদেরকে কোনো পরামর্শও দেবেন না, রাজনীতি নিয়ে কথাও বলবেন না, এখন শুধু বাংলাদেশের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের অন্যান্য যে ইস্যুগুলি আছে, ইন্টারন্যাশনাল যে ইস্যুগুলি আছে সেগুলি নিয়ে তারা কথা বলতে। এবার লক্ষ্য করবেন এই তাদের যে বক্তব্য, এবার বক্তব্যের মধ্যে কিন্তু প্রতিবার এসে তারা সরকারকে হেয় করার জন্য কিংবা খাটো করে দেখার জন্য বিএনপির তরফ থেকে এই আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে একটা পেপারস ধরিয়ে দেওয়া হয়। এবার কিন্তু সেইটা হচ্ছে না, কারণ এটা হচ্ছে মানবাধিকারের কথা। আপনি যখন এটা কথা বলবেন, আন্দোলন করতে দেয় না, অ্যারেস্ট করে, তা সে আমেরিকাতে কি হচ্ছে? আমেরিকা তো আরও বেশি ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। স্টুডেন্টরা যুদ্ধ বন্ধের দাবিতে আন্দোলন করছে, তাদের অন্য কোনো চাহিদা না, তাদের দাবি হচ্ছে যুদ্ধ বন্ধ হোক, এই নারী শিশু হত্যাকাণ্ড, মানুষ হত্যাকাণ্ড বন্ধ করা হোক। দাবি যারা চাচ্ছে তার জন্য তাদেরকে কারাগারে যেতে হচ্ছে, তার জন্য তাদের ছাত্রত্ব বাতিল করা হচ্ছে বিদেশে যারা পড়াশোনা, এবং ওখানে শিক্ষকদেরকে রাস্তায় ফেলে যেভাবে পেটানো হচ্ছে, যেভাবে পা দিয়ে মাথা চেপে ধরে নারী শিক্ষকদেরকে যেভাবে মানে যেই বাক্য বর্ষণ করা হচ্ছে, অশ্লীল বাক্য, এটিও তো মানে এখন যদি পাল্টা প্রশ্ন করা হয় যে আপনার দেশের গণতান্ত্রিক অবস্থা কী, আপনার দেশের মানবাধিকারের পরিস্থিতি কী? সুতরাং এটা তারা করবে না, এটা জানে। কারণ এই যে রাজনীতিটা একটা ঠিকই আছে, আমাদের রাজনীতি আমরা দেখব,
বিএনপির সাথে আমাদের যে রাজনীতির যে দ্বন্দ্ব কিংবা আমাদের সংঘাত হয় সেটি আমরা আভ্যন্তরীণ বিষয়, আমরা সেটা দেখব, আমরা ফয়সলা করব, আমরা প্রয়োজনে বসবো। হ্যাঁ, তো বিদেশি কেন লাগবে এখানে? আমি তো সেটাই বুঝে পাই না। বিদেশিরা যে কোনো কাজে আসে না, সেটি ডোনাল্ড লুর সফর থেকে বিএনপি হারে হারে টের পাচ্ছে। নাজমা আপা, আমি আপনার কাছে আবার আসবো একটু তাজ রহমান, যেটি নিয়ে আলোচনা করছিলাম, ডোনাল্ড লুর বাংলাদেশ সফর কি রাজনৈতিক গুরুত্ব হারিয়েছে না আগ্রহ আরও আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই বিজ্ঞ আলোচক দুদুভাই এবং নাজমা আপা। নাজমাকে অভিনন্দন আবার নির্বাচিত হওয়ার জন্য সংসদ সদস্য হিসেবে। দর্শক শ্রোতাকে সালামের শুভেচ্ছা। দেখেন, রাজনীতির আগে বিদেশিদের একটা খুব দৌড়ঝাঁপ আমাদের দেশে থাকে, সেটা আমরা খুব মিডিয়ার আপনারা যারা আছেন, আমরা রাজনৈতিক দল খুব এটাকে একটু স্পেশাল ট্রিটমেন্ট দেয়। যখন রাজনৈতিক নির্বাচন ওভার হয়ে যায় তখন এটার ইম্পর্টেন্সি, যেটা দুদুভাই বললো, পেপার পত্রিকাতে খুব কম আসতেছে। ওয়ারেজ এই ডোনাল্ড যখন ইলেকশনের আগে বারবার আসছিলেন তখন কিন্তু সমস্ত মিডিয়াতে রাজনৈতিক অঙ্গনে আমরা আলোচনার কিন্তু একদম মেইন হেডিংয়ে রেখেছিলাম। এখন সেই অবস্থা নাই। ডোনাল্ড এসে নির্বাচন করেও দিতে পারবে না, আরেকটা ডোনাল্ড এসে কোনো পট পরিবর্তন করে দেওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। সংসদে 97% মেম্বার পার্লামেন্ট আওয়ামী লীগ তার নিয়ে বসে আছে, 3% বাকিরা আছেন। এই মুহূর্তে সরকার আমেরিকা বলে দিল আর ছেড়ে দিল এমন কোনো কথা না। হ্যান্স বাংলাদেশের রাজনৈতিক একটা স্থিতিশীল যদি হয়ে থাকে, আন্দোলন নাই, সংগ্রাম নাই, কিন্তু ইকোনমিক একটা ক্রাইসিস আমরা দিন পার করছি, সেটা অস্বীকারের সুযোগ নেই। সেই ইকোনমির আসার আগে দেখলাম প্রথম আলোর একটা অ্যালার্টমেন্ট নিউজ যে বাংলাদেশের রিজার্ভ এখন 13 বিলিয়ন। IMF বলেছে যে 14 বিলিয়নের রূপে আপনার নেক্সট ইনস্টলমেন্টের আগে আপনার রিজার্ভ থাকতে হবে। তা আমাদের 13 বিলিয়নে চলে আসছে, এটা 14 বিলিয়নের উপর যেতে হবে। একটা জিনিস আপনাকে জাহিদ ভাই মনে রাখতে হবে, রাজনীতি এবং ইকোনমি ইজ এক সূত্রে গাঁথা, ইট ইজ ইন্টারকানেক্টেড। আপনার রাজনীতি এবং ইকোনমিটা কিন্তু কন্ট্রোল করে পলিটিশিয়ান, রাজনীতিবিদরা। সংসদে বাজেট পেশ করে অর্থমন্ত্রী সেটাকে ডে টু ডে ইমপ্লিমেন্ট করার জন্য দিয়ে দেন। সেই হিসাবে যদি আমাদের এই অবস্থা থেকে আপনি দেখেন, আমরা আগামী বাজেটের জন্য চায়নাকে 5 বিলিয়ন লোন চাইছি, সফট লোন, যেটাকে ইন্টারেস্ট রেট কম, লিলিয়েন্ট হবে, এটা আবার এক্সটেন্ডেড টাইম করা যাবে, কম পেমেন্টে দেওয়া যাবে, সেটা চেয়েছি। আমাদের ইলেকট্রিসিটির জন্য সরকারি এবং প্রাইভেট কোম্পানির কাছে 2.5 বিলিয়ন, অলমোস্ট 32,000 কোটি টাকা ডিউ আছে। এটা আপনি জানেন, মিডিয়াতেই আসছে, সেখান থেকে আমি দিচ্ছি আপনাকে। এগুলো তো আছে, এই একটা ঝামেলা আছে। ডোনাল্ড লু এসে কিন্তু সে বিজনেস করার চেষ্টা করবে। আমেরিকানরা তাদের ওন ইন্টারেস্ট ছাড়া পৃথিবীর কোথাওতে কিন্তু তারা এই হাত পা কোথাও ফেলে না। আপনাকে যদি ক্ষুদ্র একটা উদাহরণ দিয়ে থাকি, যে সমস্ত ওয়ার্ল্ড কিন্তু চাচ্ছে এখন ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, তারা এটার পক্ষে। কিন্তু আমেরিকানরা তাদের ইসরায়েলের পক্ষে এক পায়ে দাঁড়িয়ে আছে। ইসরায়েল যা করে যাচ্ছে, আমেরিকাকে দুনিয়ার কাছে সেই কী করে ফেলছে। আমেরিকান ডেমোক্রেসি, আমেরিকান রুল অফ ল, আমেরিকান মানবাধিকার সব কিন্তু একটা কোয়েকশনের মুখে ফেলে দিয়েছে। আমেরিকান ইউনিভার্সিটি স্টুডেন্টকে গ্রেফতার করছে, 50 জন অধ্যাপককে বহিষ্কার করেছে, প্রফেসরকে, ওনলি বিকজ অফ ইসরায়েল। ইসরায়েলের জন্য তাদের কাছে কোনো আইন নাই, কোনো জাতিসংঘ নাই। জাতিসংঘে আইন পাশ করা হয়েছে, যুদ্ধ মানতে হবে, মানে না। সেই আমেরিকাকে শুধু দুষব না, এদেশের রাজনীতিতে বাকি পরাশক্তিগুলা, রাশিয়া, চায়না, ইন্ডিয়া চায়না একে অন্যের কিন্তু কখনো বন্ধু না। কিন্তু এবারকে ইলেকশনে কিন্তু এরা ঠিকই একই জায়গায় ছিল। এখানে দুটো ইন্টারেস্ট, একটা হলো চায়নার FDI, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা সবচেয়ে বেশি চায়নার আমাদের দেশ ইনভেস্টমেন্ট, তারা সিকিউর চাচ্ছে তাদের ইনভেস্টমেন্টের জন্য। আর ইন্ডিয়া মনে করে আমাদের 7 সিস্টারের জন্য। আপনাকে যদি আমি এই রেফারেন্স দিয়ে বলি, রেফারেন্স দিয়ে কথা বলে টকশোতে বললে মানুষ বিশ্বাস করে বেশি। আর আমরা মনে করে উইদাউট রেফারেন্স যেগুলো বলছি এগুলো কাজে আসছে না। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি জয়শঙ্কর আপনার পত্রিকাতে বলেছেন, বাংলাদেশ প্রতিদিনের একটা কোট দেখি, যে বাংলাদেশের সাথে সুসম্পর্কে সবচেয়ে বেশি সুবিধাভোগী উত্তর পূর্ব ভারত। ভারতে উত্তর পূর্ব যারা আছে তারা কেন? বিকজ 7 সিস্টার দিল্লি থেকে তাদের ওইখানে যাইতে 32 ঘন্টা, 36 ঘন্টা, 38 ঘন্টা লাগতো, এখন সেটা লাগছে না। বিকজ আমাদের গভর্নমেন্ট, আমাদের দেশের সরকার সেই সুযোগটা দিয়েছে, ইন্ডিয়া করছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ইন্ডিয়াকে যে সুযোগ সুবিধা দিয়েছি জীবনেও ইন্ডিয়া বলতে পারবে না, এটা অস্বীকার সুযোগ নেই। তাও ঠিক আপনার নেইবারের সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে হবে, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, একটা নেইবারের সাথে গুড সম্পর্ক, কিন্তু সেটা সমতার ভিত্তিতে হতে হবে।
আপনার বন্ধু কত শক্তিশালী, আপনি আমার চেয়ে কত শক্তিশালী, সেটা ফ্রেন্ডশিপে কিন্তু কাউন্ট হয়। আমেরিকার ইকোনমি হলো 29 ট্রিলিয়ন, ব্রিটেনের ইকোনমি 3.9 ট্রিলিয়ন। ব্রিটেনের চেয়ে বড় ইকোনমি ইন্ডিয়ার, কিন্তু ব্রিটেনের আমেরিকা ওয়ান অফ দি বেস্ট ফ্রেন্ড। এটা সমতার ভিত্তিতে, বিকজ বন্ধুত্ব। এখন ইন্ডিয়া আমাদেরকে ছোট দেশ, বন্ধু আমরা, আমাদের ভালো। এখন ফেলানির মতো একজনকে 11তে গুলি করে মেরে সেখানে টাঙ্গায় রাখবে, বাংলাদেশি ক্রস করবে, বর্ডার দেখা মাত্র গুলি করবে। হোয়ার ইজ ইন্ডিয়া অ্যান্ড কানাডা, তাদের ওয়ার্ল্ডের লংগেস্ট বর্ডার হলো ইন্ডিয়া অ্যান্ড কানাডা। বাংলাদেশ ইন্ডিয়া কিন্তু 5th লার্জেস্ট লংগেস্ট বর্ডার। সেখানে আপনি প্রতি মুহূর্তে দেখা মাত্র ইন্ডিয়ারা গুলি করে। এটা কিন্তু সমতার ভিত্তিতে হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যে বলেছেন বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের যে কী পরিমাণ ইনফ্লুয়েন্স আছে তার প্রমাণ হলো 2001-এর নির্বাচনে নাকি র এবং সিআইএ আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছে বিকজ গ্যাসের ডিল করেন নাই। এটা তো অন রেকর্ড, আমার বক্তব্য না, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য। তো এই পরাশক্তিগুলো বাংলাদেশের রাজনীতি, জিও পলিটিক্সের, এরা খুব বেশি ইনফ্লুয়েন্স অলওয়েজ করে, কখনো ডাইরেক্ট কখনো ইনডাইরেক্ট। ডোনাল্ড আসছে সরকারকে হয়তো বা এই র্যাবের ব্যাপারে বলবে র্যাবের স্যাংশনটা উঠান, আমাদের আরও যা স্যাংশন আছে এগুলো উঠান। ডোনাল্ড বলবে আমাদেরকে এই বিজনেস আমাদের সাথে করেন। বিজনেস, আমেরিকা নোজ অ্যাবাউট দ্য বিজনেস। তার চেয়ে বড়ো বিজনেস হলো চায়না। সেই বিজনেস সবাই করছে আমাদের সাথে। এখন বিজনেস করবেন আপনি, দেশে কি হলে সেটাতে আর কোনো কিছুতে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। এটিও তাজ রহমান, যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থের বাইরে তেমন কোনো পদক্ষেপ কোথাও নেয় না। বাংলাদেশের ক্ষেত্রে যেগুলো ছিল সেগুলো আসলে কি তাদের স্বার্থ ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র না, যে দেশগুলো সুপ্রতিষ্ঠিত, ভঙ্গুর না, মানে অর্থনীতির দিক থেকে যারা স্বাবলম্বী বলবো, উল্লেখযোগ্য, তারা ঠিক স্বার্থের বাইরে কাজ করেছে এমন দেশ মানে খুঁজে বের করা কঠিন হবে। যেমন বর্তমান সরকার এখন তার দুটো স্বার্থ আছে। প্রথম স্বার্থ আছে সে কীভাবে ক্ষমতায় থাকবে। এটি আমি অন্যায়, এটা ব্যাখ্যা করার দরকার নেই। যে কোনো দলই ক্ষমতায় থাকতে চাবে, কিন্তু কিভাবে ক্ষমতায় আসছে, কিভাবে ক্ষমতায় থাকছে, এটি মানে উল্লেখযোগ্য বিষয়। রাজনীতিতে যারা বিশ্বাস করে, রাষ্ট্রবিজ্ঞানে যারা বিশ্বাস করে, যেমন যারা বিপ্লব করে ক্ষমতা আসতে চায়, নির্বাচন না, সশস্ত্র পন্থায় জনবিপ্লব, তাদেরটা গণতান্ত্রিক রাজনীতিতে মানে অবৈধ আপনি বিবেচনা করতে পারেন। কিন্তু যারা নির্বাচনের দেখিয়ে নির্বাচনের নামে ভণ্ডামি করছে, তারা তো ওই জনবিপ্লবের থেকেও করুণার পাত্র। পুলিশ প্রশাসন, এমনকি নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট, তারা এখন ভয়াবহভাবে দলীয়করণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মানে কোনো বিচারেই তারা স্বাভাবিক, স্বচ্ছ, গ্রহণযোগ্য পর্যায়ে আছে, এটা ভাবার কোনো কারণ নাই। এখন ডিএনএ টেস্ট করে আপনার চাকরি হবে। যদি মিলিটারিতে কোনো দিন লেফটেন্যান্টে ট্রেনিংয়ে গেছে, যদি মানে ও দাদা চাস্তো ভাইও যদি বিএনপি করে থাকে বা আওয়ামী লীগের বাইরে থেকে থাকে, তাহলে তার ওই ট্রেনিং থেকে তার বাসায় চলে আসতে হবে। এরকম ঘটনা আমার নিজের প্রত্যক্ষ করছে। পিএসসি বলে যে প্রতিষ্ঠান আছে, তার একটাই কাজ মেধা দেখা না। এটি সরকারি দলের লোকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন আমি যেটা শুনেছি, এটা মানে অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই একটা প্রতিষ্ঠান সারা বাংলাদেশটাকে কি ইলেকশন, কি নির্বাচন, ক্ষমতায় যাওয়া, এটা না, এটা গণতন্ত্রের একটা মূর্ত প্রতীক। বাংলাদেশের স্বাধীনতার প্রথম পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেক নেতাই আপোষ করে পাকিস্তানের ক্ষমতা চাইছিল, কিন্তু ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হতে দেয়নি। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় যারা দেশে না সারা বিশ্বে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ছিল, সেখানে 3rd ক্লাস পাওয়া ছিল এখন শিক্ষক। সেখানে ডাকসুর প্রতিনিধিত্বকারী সংগঠন বিপিজিএসএসএ 90-এর গণঅভ্যুত্থান ঘটিয়েছে, তারা এখন থাকতে পারে না গত 17 বছর ধরে। অর্থাৎ বিরোধী অবস্থান বা স্বাধীন সার্বভৌম অবস্থান যাদেরই আছে, তারা এটা করতে পারেন। আমি কেন এইসব প্রসঙ্গগুলো তুলছি? এই জন্যই তুলছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি গণতান্ত্রিক ভিত্তির যদি থাকে তাহলে যে কোনো সরকারই সতর্ক হবে। কারণ 5 বছর পরে তো তাকে আবার মানুষের কাছে ভোটের জন্য যেতে হবে।
কিন্তু ভোটের কোনো ব্যাপার যদি না থাকে তাহলে সে মানুষের কাছে যাওয়ার কোনো প্রসঙ্গ নাই। মানে বর্তমান সরকারের কি গণতান্ত্রিক ভিত্তি নেই? মিনিমামটা নাই, ন্যূনতম নাই। এখন একটা দলই শুধু আছে ক্ষমতায়, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ, এর বাইরে কোনো কথা নেই। একটা পার্সেন্টেজ দেখাইছে, ও পার্সেন্টেজটাও আমি মনে করি করুণাবশত এটা সরকার ছেড়ে দিছে। যদি ওইটুকু না ছাড়তো, যেমন আমি বলি যে জাতীয় পার্টির সম্ভবত 26টা অ্যাকসেপ্ট করা হয়েছিল। এটা এমন দুঃখজনক ঘটনা হচ্ছে যে 26টা ছেড়ে দেওয়া হচ্ছে। কাকে ছেড়ে দেওয়া হচ্ছে? বিরোধী দলকে। ওয়াই? এটা ওপেন টু অল, যে আলোচনা হচ্ছে, সাধারণ সম্পাদকের সিট ভাগাভাগি নিয়ে আলোচনা হচ্ছে। মানে এটা গণতান্ত্রিক দেশ। জাতীয় পার্টির মতো সংগঠনও তো 91-এ যখন ইলেকশন করছে তখন সব থেকে বিপজ্জনক অবস্থায় তো তারা ছিল। তারপরেও তো তাদের একটা অঞ্চল ছিল, সেখানে তারা ইলেকশন করে আসছে। 79-এ যে ইলেকশন, সেখানে আওয়ামী লীগ সব থেকে খারাপ অবস্থায় ছিল, অর্থাৎ শেখ মুজিবকে হারাইছেন। তারপরেও তারা 39 সম্ভবত, অথবা 40-41টা সিট তারা পাচ্ছে। অর্থাৎ এই রাজনৈতিক দলগুলো ইলেকশনের তারা জিততো না তা না। এখন নির্বাচনের আওয়ামী লীগের বহু নেতৃবৃন্দ ছিল যারা সত্যিকারে যে কোনো মুহূর্তে ইলেকশনে জিতবে, কিন্তু এখন যে জায়গায় ইলেকশনটাকে নিয়ে যাওয়া হয়েছে, এখন কে যে ভালো আর যে কে খারাপ এটা বিচার করা কঠিন। যেমন জাতীয় সংসদের নির্বাচনে 7ই জানুয়ারি যে তথাকথিত নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, এটা আওয়ামী লীগ অনুমোদন করছে, একেবারে প্রকাশ্যে অনুমোদন করছে, কারণ বিএনপি নাই। জাতীয় পার্টিতেও অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, গ্রহণযোগ্য হচ্ছে না। এবার কি করছে না, মানে দলের বাইরে কেউ প্রার্থী স্থানীয় সরকার হতে পারবে না। তাহলে ওইটা অ্যাকসেপ্ট করলেন, এটা অ্যাকসেপ্ট করছে না কেন? দলের মধ্যে আমার কাছে মনে হয়েছে দলের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে, যে সংঘাত তৈরি হয়েছে, সেটা তারা সামাল দিতে পারছে না। সেই জন্য তারা ওই জিনিস থেকে বেরিয়ে আসা চিন্তা করছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশ তৈরি হয়েছে গণতন্ত্রের জন্য, বাংলাদেশ তৈরি হয়েছে মানুষের অধিকারের জন্য, বাংলাদেশ তৈরি হয়েছে স্বাধীনতার জন্য। আমরা যদি সেখান থেকে ছিটকে পড়ি, অর্থাৎ বিশ্বের কোন দেশ স্বার্থের বাইরে, আমাদের স্বার্থটা হচ্ছে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের আত্মসম্মান বোধটাকে রেখে, আমাদের বন্ধু থাকতে পারে, বিদেশে একাধিক বন্ধু থাকতে পারে, কিন্তু তারা না থাকলে আমি ক্ষমতায় থাকতে পারবো না। এই জায়গাতে যদি বেরিয়ে আসতে না পারি, অর্থাৎ 71কে আপনি স্বাভাবিকভাবে গ্রহণ না করতে পারেন, তাহলে পরে দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। যে সবচেয়ে দুদু, আমি আপনার কাছে আবার আসবো। নাজমা আক্তার, দুদু ভাই যেটি বলছিলেন যে দলীয়করণের কথা, আর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আওয়ামী লীগ সব জায়গায় আওয়ামী লীগ দলীয়করণের পর্যায়ে গিয়েছে। দুদু ভাই নির্বাচনে জাতীয় পার্টিকে যে আসন ছেড়ে দেওয়ার কথা বললেন, বা সমঝোতা, এটাকে বলে রাজনীতির সমঝোতা, বা নির্বাচনের সময় অনেক কৌশল অবলম্বন করতে হয় সেটা। দুদু ভাইরা যখন নির্বাচন করার জন্য জামাতকে আসন ছেড়ে দেন, 23টা আসন ছেড়ে দিয়েছিলেন এর আগে, যখন নির্বাচনে তাদের নেতাদের বঞ্চিত করে বলে যে জামাতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা কোয়ালিশন করছি না, কিন্তু জামাতের নেতাদেরকে 23টি আসন তারা ছেড়ে দিয়েছিল। তো তাদের জামাতকে, মানে আমাদের বাংলাদেশ বিরোধী শক্তিকে, রাজাকারদের 23 আসন ছাড়লে অসুবিধা নাই। আর জাতীয় পার্টিকে রাজনীতির, মানে এখানে রাজনীতির কৌশল বলেন, নির্বাচনী মানে সমঝোতা বলেন, সেটা তো হতেই পারে। এটা তো সমঝোতা হতো, তো এটা বলে যে আর্ট অফ পলিটিক্স। হ্যাঁ, তার বিএনপি যখন একসঙ্গে বসতে চায়, আলাপ আলোচনা করতে চায়, ওটা তো সমঝোতা করতে চায়। তার মানে কি, এটা চলে রাজনীতিতে, তো এটা তো খারাপ কিছু না। আপনারা জামাতকে বসাতে পারেন, সমস্যা নাই। আর জাতীয় পার্টিকে আমরা যদি আসন কোনো কারণে বলি যে ঠিক আছে এইগুলি আমাদের ইয়ে করবে, এগুলো আপনাদেরকে আমরা দিলাম, বা সেখানেও তো আমাদের বিদ্রোহী প্রার্থীরা করেছে, বা অনেক বিদ্রোহীরা অনেকে করেছে, একেবারেই তো তারা ওইভাবে ছাড় পায়নি। তো এটা তো রাজনীতির কৌশল, এটা তো দুদু ভাইরা ভালো করেই জানেন। আর দুদু ভাই একটা কথা বলছেন যে বিসিএস বলেন কোনো চাকরিতে সব আওয়ামী লীগের নেতাকর্মীরাই পায়। দুদু ভাই, আপনি কি 2005 অথবা 6 সালের কথা ভুলে গেছেন যে ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের আমরা তখন মানে স্টুডেন্টকে কেবল পাশ করেছি,
না তারপরেও 58 জন শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে বিসিএসে করে উত্তীর্ণ হয়েছে। 58 জন এক ডিপার্টমেন্ট থেকে শুধুমাত্র লিস্ট দিয়েছে, সেই লিস্টের কারণে তারা বেরিয়ে আসছে। শুধু এক ডিপার্টমেন্টে 58 জন, আর অন্যান্য বিষয় তো আছেই। তো সুতরাং যারা এই সময় এই যে মানুষকে মেধাশূন্য করার জন্য বা মেধার ভিত্তিতে চাকরি না দিয়ে মানে দলীয়করণের ভিত্তিতে চাকরি দিয়েছে, দুদু ভাইরা এখন আমাদেরকে সেইভাবে বলছে। এখন আপনি বলেন যে আপনারা এই যে বাছাই করা হয়, বাছাই আপনাদের সময় করেননি? আপনাদের সময় কি আমাদের ট্রেনিং শেষ হওয়ার পরেও তো আমাদের অনেক পুলিশ অফিসাররা গল্প করেন, শেষ হওয়ার পরেও তাদেরকে ওখানে রেখে দিয়েছে। বিয়ের ডেট ছিল, বিয়ের ডেটে বিয়ে করতে পারে নাই, তোমার যাওয়া যাবে না, তারপরে রেখে দিয়ে ছেড়ে দিয়ে বলেছে তোমার চাকরিটা হচ্ছে না। এরকম করুণ কাহিনীও তো আছে। আমাদের মুক্তিযোদ্ধা অফিসারদেরকে তো চাকরি থেকে ওএসডি করা, বরখাস্ত করা, এটা কারা করেছে? বিএনপি করেছে। মুক্তিযোদ্ধা অফিসারদেরকে কু করে হত্যা করেছে, আর্মিদেরকে, বিমান বাহিনীদের, সে কে করেছে? বিএনপি করেছে। 2001 থেকে 6 পর্যন্ত নির্বাচনের পরে মানে আওয়ামী লীগকে কর্মী শূন্য করার জন্য যে আমাদের 23,000 নেতাকর্মীকে তারা হত্যা করেছে, কে করেছে? বিএনপি করেছে। যারা বিএনপি এভাবে করেছে, নারী নির্যাতন করেছে, ভোট দেওয়ার কারণে 4 বছরের মানে ছোট্ট শিশু সেও বাদ যায়নি তাদের পাশবিকতা নির্যাতন থেকে। সুতরাং যারা এগুলি করেছে তারা শুধুমাত্র আমাদেরকে এখন দোষ দেওয়ার জন্য দোষ দিচ্ছে। আরে ভাই, এইটা না করে আপনারা নির্বাচন করেন না। আপনাদের বড় দল, আপনাদের জনসমর্থন আছে, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু সেই জনসমর্থন থেকে রাজনীতির ভোটের মাঠে আসতে দেন, এসে তাদের মতামতটা নেন। মতামত নেবেন না। এখন লু ভালো না, লু আসছে, আলাপ করছে না, আমরা এটা চাই না। কিন্তু এক সময় তো প্রতিনিয়ত মানে মার্কিন অ্যাম্বাসিতে গিয়ে ধর্ণা দিয়েছেন, সেখানে বসেছেন, বারবার স্যাংশন দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছেন, আওয়ামী লীগের নেতাদের স্যাংশন দাও, কর্মকর্তা যারা আছে মানে আমলাদেরকে কারে কারে স্যাংশন দিতে হবে, পুলিশ কর্মকর্তা, র্যাব, সবাইকে স্যাংশন দিতে হবে। তাদের যে অনুরোধ ছিল, তাদের যে এটার জন্য লবিস্ট নিয়োগ করেছিল, তখন তাদের দেশত্ববোধ কোথায় ছিল? তারা কিন্তু তখন দেশত্ববোধে উদ্গ্রীব হয়নি এবং বলে যে অন্যান্য দেশের আগে আমার দেশের বিষয়, পরে অন্য দেশের কথা। তাহলে অবশ্যই একটা রাষ্ট্র তো আগে নিজের স্বার্থ দেখবে। বাংলাদেশও নিজের স্বার্থ দেখে। বাংলাদেশ কখনো নিজের স্বার্থ বিকিয়ে দিয়ে অন্য কোনো দেশের স্বার্থ দেখেনি, ভবিষ্যতেও দেখবে। আমি আপনার কাছে আবার আসবো একটু। তাজুর রহমান যেটি নিয়ে আলোচনা করছিলাম, রাজনীতিতে আগ্রহ অনাগ্রহ, নাজমা আপা যেটি বললেন যে এখন লুর সফর হয়তো তেমন ভালো মনে হচ্ছে না, কিন্তু একসময় ভালো মনে হতো, যেটি নাজমা আপা বলছিলেন। যে আপনি আর একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, যেটা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে স্যাংশন বা ভিসা ইস্যু সহ যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কিছুতে সরকার খুব বেশি কেয়ার করে না। বাস্তবতা কি? আমেরিকা তাদের ইন্টারেস্ট যদি থাকে, তাহলে আমাদের মতো দেশকে যদি ডিস্টার্ব করতে চায়, কী করতে পারবে? আমেরিকার তো এখানে সেই ইন্টারেস্টে তারা যাচ্ছে না বা করতে পারছে না। আমাদের শক্তিশালী বন্ধু আছে ভারত। আমেরিকা যদি খেয়াল করেছে কারোকে কোনো ডিস্টার্ব করার জন্য, করতে পারে না। আমেরিকার মতো দেশ যদি কারো বন্ধু হয়, শত্রুর প্রয়োজন নেই। 100 ইয়ার্স হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডের যদি দেখেন, একটা বই আছে, ওইখানে দেখবেন আমেরিকার কোন কোন জায়গায় কতটা রাষ্ট্র সরকার রাষ্ট্রকে সরিয়ে দিয়েছে, কতটা করেছে, মারাত্মক। এটা পড়লে আপনার মানে মাথা ঘুরে যায়। সেই আমেরিকা তাদের ইন্টারেস্টটা হলো বিজনেস। সেই বিজনেসটা যদি সরকার ঠিকমতো দিতে পারে, পিটার হাস আলোচনা করছে নির্বাচন নিয়ে, আবার যোগাযোগ করছে যে আমাদের কাছ থেকে বোয়িং কিনেন। দ্যাট ইজ বিজনেস। আমেরিকানরা চিন্তা করে। সেই বিজনেসের চিন্তা যদি আমেরিকান কেন, ইন্ডিয়ানরাও করে, চায়নারও করে। আপনার ইউরোপিয়ান ফরেন পলিসি প্রধান অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নকে বক্তব্য দিয়েতে বলেছে যে আমাদের মতো চায়না না, চায়না তাদের একটা জিনিস সবচেয়ে ভালো বুঝে, সেটা হলো বিজনেস। আর ইউরোপিয়ান আমেরিকানরা আমরা আমাদের ফ্রেন্ডকে রক্ষা করার জন্য বিলিয়নস অফ ডলার স্পেন্ড করি মিলিটারি দিয়ে, এটা চায়না করে না। এটা ইউক্রেনের ব্যাপারে বলেছে, আমি সেদিন পত্রিকা গার্ডিয়ানে পড়লাম। এখন বাংলাদেশে হয়ে গেছে আমাদের আওয়ামী লীগ এক ছত্র আধিপত্য, পাওয়ার ক্ষমতা সব কিছু তাদের আছে। এটা কিন্তু আওয়ামী লীগকে আমার মনে হয় বিএনপি নির্বাচনে যাচ্ছে না, বিএনপি নির্বাচন বর্জন করে তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই দাবিতে অনড় থাকার কারণে আওয়ামী লীগ এখন আনচ্যালেঞ্জ পলিটিক্যাল পার্টি হয়ে যাচ্ছে। বিএনপির মতো শক্তিশালী দল জাতীয় পার্টি না, এটা স্বীকার করলে অস্বীকার মানে যদি করি আমি, তাহলে মানুষ আমাকে হাসবে আমাকে নিয়ে। বিএনপির বিশাল শক্তিশালী রাজনৈতিক দল, আমরাও কম করি না। আমাদের জিএম কাদের সাহেব অনেক বলেছেন নির্বাচন নিয়ে,
শেষ মুহূর্তে আমাদের দলকে রক্ষা করার জন্য উনি নির্বাচনে গিয়েছেন। সেই নির্বাচনে কতগুলো আসনে উনি নিজেই জানেন না আমাদেরকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সমঝোতা রাজনৈতিক দলের হতে পারে, এটা সঠিক, আপনার সাথে আমার সমঝোতা হলে হতে পারে, পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ, এটা হয়, অলওয়েজ হইতে পারে। কিন্তু এখন বিএনপি ওয়াকওভার দেওয়ার কারণে, এই আন্দোলনে ইলেকশনে না যাওয়ার কারণে আওয়ামী লীগ মনে করছে যে বিএনপি না আসলে কি হচ্ছে, আমরা তো নির্বাচন করে নিয়ে যাচ্ছি, আমার যাকে করানো নির্বাচিত হয়ে আসতেছে। এখন যে পর্যায়ে রাজনীতিতে চলে গেছে সেটা হলো এককেন্দ্রিক রাজনীতি, এককেন্দ্রিক প্রশাসন, এককেন্দ্রিক রাষ্ট্র ক্ষমতা, এককেন্দ্রিক সংসদ, এককেন্দ্রিক বিচার ব্যবস্থা, সব কিছু এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার সংসদে আমাদের নাজমা আপাদের, তারা যে বিল নিয়ে আসবে সেই বিল নিয়ে পাশ করে নিয়ে যাবে। সেই বিল এখন আমাদের সংসদে যারা আছেন, আমাদের দলের মহাসচিব, আমাদের দলের চেয়ারম্যান বক্তব্য রাখছেন, আলোচনা করছেন, আমরা বলছি, না বলছি না সেটা বলে ভুল হবে। সংসদে বিশাল ভূমিকা এবার রাখতেছেন। গত আপনার শেষ অধিবেশনের আগে আমাদের চেয়ারম্যান বক্তব্য রাখেছেন, মুজিবুর রহমান চুন্নু মহাসচিব রেগুলার বলে যাচ্ছেন। আলোচনা করছি, সরকার যদি সেই আলোচনাটা নেয় তাহলে সেটা, যদি না নেয় আমরা বিধিরূপে আলোচনা করি, বিধি যদি না নেয় তাহলে কিছু করার নাই। একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের রাজনীতিতে এখন শক্তিশালী বিরোধী দলকে আর দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না সরকার, বা বিরোধী দল পারছে না। সেই অবস্থায় কি হচ্ছে, একছত্র বিরোধী দল, সরকারি দল সব কিছুতে কন্ট্রোল করার দায়িত্ব সরকারের হাতে। সরকার রাষ্ট্র ক্ষমতায়, প্রশাসনে যারা আছে সরকার ছাড়া কিছু বুঝে না, রাষ্ট্র ক্ষমতায় আমলারা যারা আছে সরকার ছাড়া কিছু বুঝে না। আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ আমলারা হয়ে গেছে। নাজমা আপার এলাকায় নিজে যাবে, উনি নিজে বলবে না পুলিশকে তুমি এটা করো, কিন্তু পুলিশ একটা বিরতি নিতে চাই। ব্যাখ্যা দিল না অর্থনীতি, যে আমরা আজকে পর্যন্ত, আজকের দিন পর্যন্ত যে জায়গায় আছি, এটা সরকারের দাবি অনুযায়ী মানে সর্বনিম্ন পর্যায়ে, কিন্তু দাবি অনুযায়ী আমরা উন্নয়নের চূড়ান্ত শিখরে আছি, মানে দাবিটা। কিন্তু অর্থনৈতিক বিবেচনায় আমাদের রিজার্ভে যে পজিশন, আমাদের সঙ্গে এই কেউ ব্যবসা তো দূরে থাক, কোনো বিষয় নিয়ে, মানবিক কোনো বিষয়ে যদি বলি না আমাদের কিছু ওষুধ পাঠান, তাও এলসি খোলা কঠিন হয়ে যাবে। এরকম 52 বছরের ভিতরে বাংলাদেশে এই অবস্থা নাই। যেমন নাজমা বেশ কিছু উদাহরণ দিয়ে, যে বিএনপি এই করছে ও করছে, মানে খারাপ কাজে যে উদাহরণগুলো, এটা যদি সঠিক হয় তাহলে যে কোনো প্রতিষ্ঠানের দারোয়ানের অধীনে নির্বাচন করলেও বিএনপি হারিয়ে দিয়ে আওয়ামী লীগ মানে বিপুল ভোটাধিক্যে জয়লাভ করবে, মানে এই যে তার যে ব্যাখ্যাটা। কিন্তু না, সেখানে দারোয়ান না, আওয়ামী লীগের অন্য কোনো ব্যক্তিও না, প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রীকে প্রধানমন্ত্রী থেকে নির্বাচন করতে হবে। তিনি কিন্তু একটা বিশাল আন্দোলন করছিলেন, দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হতে পারে না। আবার তিনিই প্রমাণ করেছেন যে ওই আন্দোলনটা একটা ফালতু আন্দোলন ছিল। দলীয় সরকারের দলীয় ব্যক্তি, সেটা যদি আওয়ামী লীগ হয় তাহলে আর কোনো অসুবিধা নেই। এই যে মানে দ্বিমুখী চর্চা, অর্থাৎ ক্ষমতায় থাকলে এক ধরনের, আর মানে বিরোধী দলে থাকলে, আওয়ামী লীগও মানে বিএনপিও পারেনি এত গণতন্ত্রী হতে বিরোধী থেকে। মনে হয় যে আওয়ামী লীগের জন্মই হয়েছে আল্লাহর তরফ থেকে গণতন্ত্রের সপক্ষে থাকার জন্য। আর ক্ষমতায় আসলে আওয়ামী লীগের চরিত্রটা এমন, কী করে ক্ষমতার থেকে মানে গণতন্ত্র থেকে দ্রুত প্রস্থান করা যায়। ওই যে কেয়ারটেকার বিএনপি, তাদের দাবি আন্দোলন, বিএনপি প্রধানমন্ত্রী হিসাবে বেগম যে এটা আইন পাশ করছিল, আর তিনি যখন ক্ষমতায় আসছেন প্রধানমন্ত্রী তখন এটা বাতিল করেছে, বলবে কোর্ট করেছে, কিন্তু তার সময় এটা বাতিল হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের আছে না অনেক রাষ্ট্রের চরিত্র, যে এরা দুধ বিক্রি করে, এরা মেষ শাবক পালন করে অনেক রাষ্ট্র দাঁড়িয়ে গেছে। এক একটা রাষ্ট্রের চরিত্র একটা গণতান্ত্রিক বিবেচনায় মুক্তিযুদ্ধ হয়েছে। আপনি সেখান থেকে যদি সরে যান, না থাকেন, তাহলে ভালো কিছু হবে। যেমন দেখেন 8 থেকে 10টা ব্যাংক কোনো সরকারের সময়, সব সরকারকে দুর্নীতিবাজ হিসাবে চিহ্নিত করতে হবে, কিন্তু এই সরকারের সময় 10টা ব্যাংকে আপনাকে ধ্বংস হয়ে গেছে। এবং কারা এরা? সবাই চিনে এদেরকে, এই সরকারি তারা প্রতিনিধিত্ব। আমি আর আপনি বেশি কথা বললাম, শুধু এতটুকু বলবো যে আমরা খারাপের দৃষ্টান্ত তৈরি করছি গত 17 বছর ধরে, ভালো কোনো দৃষ্টান্ত হচ্ছে মানে প্রতিপক্ষকে
খারাপ ছিল, আমরা ভালো করছি, তাহলে পর আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ক্রমান্বয়ে আমরা ধ্বংসের দিকে এগোচ্ছি। যেমন সর্বশেষ আজকে পর্যন্ত মানে রিজার্ভ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা ভালো কিছু ইঙ্গিত করছে না। বিএনপির সময় তো 3.48% ছিল। আমি বিতর্ক করব না এই জন্যে যে আল্লাহ আমাদের যদি রক্ষা না করে, এখন আর কেউ রক্ষা করতে পারবে এটা আমার কাছে মনে হয় না। আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। নাজমা আক্তার, যেটি নিয়ে আলোচনা করছিলাম আমরা, রাজনীতিতে বিদেশিদের যে প্রভাব, যেটি দুদু ভাই বলছিলেন সর্বশেষ, যে ৭১-এর বিবেচনায় মানে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে দূরে সরে চলে যাওয়া যাবে না। না, এটা তো বিএনপি দেখেন গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে দেশ সেদিনই দূরে সরে গেছে যখন ৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়েছে সপরিবারে, নারী শিশু সহ। সেদিনই গণতান্ত্রিক পরিবেশ দেশে হত্যা করা হয়েছে। জাতির পিতাকে যে দেশের কিছু মুষ্টিম লোকজন ষড়যন্ত্র করে কিংবা বিদেশি চক্রান্ত যারা আমাদের দেশের স্বাধীনতা চায়নি তাদের সহযোগিতা নিয়ে যে কিছু সংখ্যক যারা সামরিক বাহিনীর যারা সদস্য যারা হত্যা করলো, তার সঙ্গে তো সেই চক্রান্তের সঙ্গে তো জিয়া রহমানও ছিল। তো সুতরাং যে জিয়া রহমান আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি জাতির পিতাকে হত্যা করতে পারে ক্ষমতার লোভে, সুতরাং সেই দেশে গণতন্ত্রের কী অবস্থা হবে। এবং যেই জিয়া রহমান ক্ষমতা দখল করেন, একজন রাষ্ট্রপতিকে বন্দুকে নল দিয়ে বঙ্গভবন থেকে সরিয়ে দিয়ে জোর করে ক্ষমতা দখল করে, তাদের কাছ থেকে এখন আমরা দুর্ভাগ্য যে আমরা তাদের কাছে গণতন্ত্রের শিক্ষা শুনতে হয়, সবক নিতে হয়। ওনাদের সময় কী করে বলতেছে আজকে সবচেয়ে খারাপ অবস্থা $13 বিলিয়ন। মানে এখন তো বাংলাদেশে সবাই জানে যে এখন আমাদের এতদিন ধরে বিভিন্ন লোন নেওয়া, বিদেশিদের কাছে ঋণ নেওয়া বা বিভিন্ন পেমেন্ট যারা ছিল, পেমেন্টগুলি এখন ক্লিয়ার করা হচ্ছে। আবার দেশের মানে ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। সব কিছু মিলিয়ে রিজার্ভ, হ্যাঁ আওয়ামী লীগ সরকারই সেই সরকার যার সময় $48 বিলিয়ন মানে আমাদের রিজার্ভ ছিল। তো সেই রিজার্ভ এখন নানান পেমেন্ট দিয়ে এটা হয়েছে, আবার কিছুদিনের মধ্যে এটা আবার বাড়বে। তো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। বিএনপির সময় তো 3.48% ছিল, 3, আর এখনও তো আরও 10% বেশি আছে। সুতরাং তাদের সময় যদি তারা দেউলিয়া হয়ে না যায়, দেশ ধ্বংস হয়ে না যায়, তাহলে এখন তো প্রশ্নই আসে না এটা করার। দক্ষিণ এশিয়ার আরও দেশ আছে যেমন পাকিস্তান, শ্রীলঙ্কা, যাদের না এগুলি তো আমি তো নাই, মানে এটা বললাম আমাদের দেশের কথা, বিএনপির সাথেই তুলনা করলাম যে যাদের সময়ে রিজার্ভ মাত্র 3.48 বিলিয়ন ছিল, তারা এখন 13 বিলিয়ন কেন আছে সেটা নিয়ে সংশয় প্রকাশ করছে। এটি হচ্ছে আমাদের দুর্ভাগ্য, মানে নিজেদের ব্যর্থতা না স্বীকার করে যাদের সময় বিদ্যুৎ উৎপাদন 1000 মেগাওয়াট কমে যায়, তারা দেখবেন বিদ্যুৎ নিয়ে কথা বলছে, বিদ্যুতের ঘাটতি, বিদ্যুতের এই সেই। এখন বাংলাদেশে সব কিছুই তো ডেভেলপ হয়েছে এবং হ্যাঁ এটা আমাদের চাহিদাও বেড়েছে। বিদ্যুতের কথা যদি বলি, এখন মসজিদেও বিদ্যুৎ মানে এসি ব্যবহার করে। যে কোনো জায়গায় দেবেন ছোটোখাটো অফিস, সেখানে আগে একটা অফিস ভাড়া নেওয়ার আগে একটা এসি কেনা, আগে কিন্তু এটা ছিল না, এটা ফ্যান নিত। তো সুতরাং আমাদের এই যে চাহিদা বেড়েছে সেই তুলনায় আমাদের বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। উৎপাদন, সক্ষমতা, ডিস্ট্রিবিউশন সব কিছু মিলিয়ে আর বর্তমান যে পরিস্থিতি, এটা এত বেশি চাহিদা মিলিয়ে গরমের সময় কিছু ঘাটতি হয়। কিন্তু বিএনপির সময় তো আপনার যেই পরিমাণে বিদ্যুৎ ঘাটতি, কখন বিদ্যুৎ আসতো সেটাই প্রশ্ন ছিল। যদি 3000 মেগাওয়াট আপনি চিন্তা করেন, বিএনপির সময় 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ছিল, হ্যাঁ, আর এখন 28000 মেগাওয়াট। আপনি কিভাবে কি তুলনা করবেন? আগরতলার সাথে খাটের তলার তুলনা হয়ে যায় না, এরকম একটা পরিস্থিতি। তো ছিল বিএনপির সময় যারা 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে, কিংবা 3000 মেগাওয়াট ছিল, 4000 মেগাওয়াট ছিল, আরও 1000 কমিয়েছে, 3000 রেখেছে, যাদের সময় 5টি বছর বিদ্যুৎ মন্ত্রণালয়ের যত বরাদ্দ সবগুলি তারা ওইটা মানে লোপাট করেছে, দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে, বিভিন্ন মানুষের কাছ থেকে জোর করে অর্থ আদায় করেছে। কিন্তু শুধুমাত্র কিছু খাম্বা ছাড়া তারা জাতিকে কিছু উপহার দিতে পারে নাই। তাদের সময় 5 বার আমাদের দেশটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তো এই যে যাদের অবস্থা, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যাদের সময় রিজার্ভ 3 পয়েন্ট সামথিং, যাদের সময় বিদ্যুৎ উৎপাদন 1000 মেগাওয়াট কমলো, শিক্ষার হার কমলো, উৎপাদন কমলো খাদ্যের, তারা যদি দেশের অগ্রগতি এই বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলে, তাহলে এইটি আসলে জনগণ যদি ভুলে যায়, তখন আমাদের এই জন্য আপনারা টকশোতে ডাকেন বারে বারে, আমাদের এটা বললে
জনগণ হয়তো কিছুটা মনে পড়বে। জি, সুতরাং নাজমা এটা আপা, বিষয়। আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। এটিও তাজ রহমান। আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনার। আর্থিক খাতে অনিয়ম, দুর্নীতি যে কথাগুলো আপনি বলছিলেন, যে দুদু ভাই উল্লেখ করেছেন যে কারা এরা। এখানে নাজমা আপার একটা কথা সত্যি, দেশে তো ডেভেলপমেন্ট হয়েছে, রাজনীতিতে লং টাইম একটা রাজনৈতিক দল যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে ডেভেলপমেন্ট হয়, এটা নিঃসন্দেহ হয়েছে। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টানেল, ব্রিজ, পদ্মা ব্রিজগুলো সব হয়েছে। এটা আওয়ামী লীগকে ধন্যবাদ দিতে হয়। সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে আজকে প্রতিটা লোক ৭২,০০০ টাকার উপরে তাদের লোনের বোঝা আছে। 1.6 বিলিয়ন ফরেন লোন আছে বাংলাদেশের, মোর দেন আমাদের বাজেটের উপরে। আমাদের 2.5 বিলিয়ন ডিউ আছে এখন ইলেকট্রিসিটির পেমেন্টের জন্য। এগুলো নিয়ে আলোচনা করা, সরকারকে আলোচনা এগুলো বিরোধী দলের কাজ। গঠনমূলক সমালোচনা করার কিন্তু এটা ম্যান্ডেট আমাদের। নাহলে জাতি কিন্তু আমাদেরকে বিরোধী দল হিসেবে সংসদের বাইরে রাজনৈতিক দলের কাজ সরকারের এইগুলো তুলে ধরা। আজ মা আপা বা আওয়ামী লীগের নেতারা কিন্তু সরকারের সমালোচনা করতে পারবে না, সরকারের প্রশংসাই করবে। সরকারের সমালোচনা করার জন্য আমরা এখানে বসে আছি, তা গঠনমূলক হতে হবে। মানুষ গঠনমূলক সমালোচনা পছন্দ করে, সেই গঠনমূলক সমালোচনা তুলে ধরতে হবে। মিসম্যানেজমেন্ট আছে, বিরোধী দল শক্তিশালী নাই বলে সরকার আনচ্যালেঞ্জ হয়ে গেছে, এটাও বলতে হবে। এটা বিরোধী দলরা ভুল রাজনীতির জন্য হোক, আর সরকারের সূক্ষ্ম কূটকৌশল রাজনীতি হোক, আর পলিসি গুড পলিসি হোক, যেটা হোক তারা দে হ্যাভ মেড ইট, তাদের সাকসেস হয়েছে সেই জায়গাতে। আমরা বিরোধী দল সেই জায়গাতে পিছিয়ে আছি। আপনি দেখবেন ব্রিটিশ পার্লামেন্টে, ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে কিন্তু 500 ইয়ার্সের হিস্ট্রিতে দেখবেন অপোজিশন আর গভর্নমেন্ট কিন্তু যারা ফর্ম করে এদের নেকে নেক পার্লামেন্টের মেম্বার পার্লামেন্ট থাকে ডেমোক্রেসির শক্তিশালীর জন্য। আজকে যদি পার্লামেন্টে আওয়ামী লীগ তার সরকার থাকতো, অপোজিশন কম্বাইন যদি সরকারের সাথে নেকে নেক থাকতো, তাহলে কিন্তু অনেক বিল, অনেক আলোচনা, সংসদে অনেক বিলের উপর প্রস্তাব করা হয়তোবা, কিন্তু অতীত ইতিহাসেও কিন্তু সেটাও আবার শুভকর নয়। 91-এর পার্লামেন্টে, 96-এর পার্লামেন্টে, 2001-এর পার্লামেন্টে বিরোধী দলের সংসদে অনুপস্থিতি 90 দিনের আগে আবার ঢুকে একদিন পার্লামেন্টে উপস্থিত হয়ে চলে যাওয়া, সেটাও খারাপ ছিল। এই কালচার থেকে কিন্তু 14 থেকে বাইরে আসছি আমরা, বা 2008 থেকে বেরিয়ে এসেছি। আমাদের সংসদের বিরোধী দলের কথা শুনতে হবে। বড় শক্তিশালী বিরোধী দল থাকলে সরকার তার সঠিক পথে যাবে, বিরোধী দলকে স্পেস দিতে হবে, আর ন্যাশনাল একটা কনসেনসাস আসতে হবে। রাজনীতিতে যদি একটা অংশ সরকারের সাথে আছে, আরেকটা অংশ সরকারকে মানছে না, নির্বাচনে যাচ্ছে না, উপজেলা নির্বাচনে যাচ্ছে না, গড়ে ঘুমিয়ে আসে, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা নির্বাচনে যাচ্ছে না। এই জিনিসটার দিকে কীভাবে নির্বাচনের ঝুঁকি, নির্বাচনে মানুষকে নেওয়া যায়, নির্বাচনমুখী করা যায়, নির্বাচনে ভোট দিতে যাবে, সেই জিনিসটা উৎসবমুখর যদি করা হয়, তাহলে ডেমোক্রেসির ফ্লারিশ হবে, স্টেবল আপনার ডেভেলপমেন্ট হবে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হবে। এই জিনিসটাতে আমরা কিন্তু পিছিয়ে আছি, এটা যতই বলি। আগ্রহের জায়গায় ঘাটতি কেন? ঘাটতি কারণ আপনার বিএনপি নির্বাচনে না যাওয়ার জন্য রেফ্রেটিং করছে, বলছে এই নির্বাচন ভুয়া, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, এই সরকারের মধ্যে যাওয়া যাবে না। একটা গ্রুপ বাংলাদেশের এই নির্বাচনে যাচ্ছে না, আরেকটা গ্রুপ যাচ্ছে, যেটা হলো আপনার মনে করছেন সরকার, ইভেন তো সরকারের যারা আছে, সরকারের সেই দলের নেতাকর্মীরা অনেকে কিন্তু 4টা পর্যন্ত ঘুমাচ্ছে, নির্বাচনে যাচ্ছে না, মনে করছে ইরিলিভেন্ট, আমি গেলেও সেটা হবে, আমার সরকারে না গেলে হবে। সরকারের মধ্যে নির্বাচনী প্রতিযোগিতা চলছে, বিরোধী দল আমাদের দলের নেতাকর্মীদের দেওয়ার চেষ্টা করছে, ওরা বলছে এখানে নির্বাচনে উপজেলাতে গিয়ে আমাদের লাভ হবে না, এখানে সরকারি দল অথবা সরকারি দলের একজন সমর্থক, এই দুইজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচন কমিশন সেখানে কোনো ভূমিকা রাখতে পারছে না, প্রশাসন মেইন, এমপিরা মেইন। এই যে একটা কনসেপ্ট তৈরি হয়ে গিয়েছে, এটা কিন্তু যদি না ভাঙেন, তাহলে আগামীতে রাজনীতিতে কিন্তু একটা বিশাল একটা ফারাক তৈরি হয়ে যাবে। সরকার ছাড়া যারা, তারা কেউ মনে করবে আমরা এই নির্বাচনে গিয়ে সেফ ফিল করি না। প্রশাসনের যদি হাত আমাদের উপরে না থাকে, এখানে আসতে পারবো না। ওয়ার ইজ প্রশাসন বা মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা এমপিরে বলে দিছে তুমি ইন্টারফেয়ার করবা না, কিন্তু তারপরে ওই প্রশাসনের লোক যারা আছে এরা কিন্তু অতি উৎসাহী হয়, এত বেশি উৎসাহী। এই উপজেলা নির্বাচনে 8ই মে আমি দাচির সামনে লাইভে বলে যাচ্ছি, সিলেটের সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা সুজাত আলী। উনি নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হওয়ার পর জালালাবাদ ক্যান্টনমেন্টের ওসি ফেসবুকে দিয়েছে অভিনন্দন। প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু রাজনৈতিক এগুলাতে যেতে পারে না, আপনি জানেন, আইনে বাধা আছে, নাজমা আপা সংসদ জানেন। এই অতি উৎসাহিত এমপিরে কি আওয়ামী লীগের নাজমা আপা বলেছে তুমি অভিনন্দন দাও, সে অভিনন্দন দিয়েছে, পরে আবার আধা ঘন্টা পরে ডিলিট করেছে। এই জিনিসটাতে আমাদের রাজনীতি বিরাজনীতিকরণের
বিরাজনীতিকরণ করার কারণে আমলাতন্ত্রের প্রশাসনের একছত্র আজীবত রাজনীতিতে চলে আসে। এদের ইন্টারফেয়ারেন্স, এদের ইনফ্লুয়েন্স, এদের মানে কর্তৃত্ব এত বেশি হয়েছে, আমাদের ডিভাইডেড। নাজমা আপা আমরা ডিভাইড, আমরা দূরে সরে যাচ্ছি, যত দিন যাচ্ছে জুড়ে সরে যাচ্ছি। এই জুড়ে সরে যাওয়ার কারণে এই প্রশাসন আমলাতন্ত্রটা বেশি আমাদের উপরে চেপে বসেছে। এটা থেকে আমরা বেরিয়ে আসলে আমরা রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমাদের মধ্যে যদি হারমোনি তৈরি হয়, দেশের মানুষ উপকৃত হবে, নির্বাচন ব্যবস্থা উপকৃত হবে, সমাজ ব্যবস্থা উপকৃত হবে, অর্থনীতিকে স্থবিরতা যেটা আছে সেটা কেটে উঠে যাবে। এই জিনিসটা কমায় আনতে হবে। একটু তাজ রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক মিনিট একটু কথা বলি যে মানে তাজ ভাই অনেক কিছু বললেন, সেটা ঠিক আছে। রাজনীতির ক্ষেত্রে বা উপজেলা নির্বাচন নিয়ে যে আওয়ামী লীগের দুই গ্রুপ প্রতিদ্বন্দ্বিতা করবে, সেখানে জাতীয় পার্টি করতে পারবে না বা করার তাদের সাহস পাচ্ছে না। সাহসটা পাবে না। আপনারা দীর্ঘদিন রাজনীতি করছেন, আপনাদের দলের বয়সও নেহাত কম না, কিন্তু আপনারা কেন এলাকায় যোগ্য নেতা তৈরি করতে পারলেন না? এটা আপনাদের নেতৃত্বের ব্যর্থতা, এটা আপনাদের দলের ব্যর্থতা। আপনারা যোগ্য নেতা তৈরি করতে পারেন না, কিন্তু এখানে আপনাদের সবসময় কেন আওয়ামী লীগকে সমর্থন দিতে হবে? আপনারা সমর্থন দিবেন, তারপরে একজন নেতা হয়ে আসবে। কেন প্রতিযোগিতা করুক না কেন? এখন যে স্থানীয় সরকার যে নির্বাচন হয়েছে, সে নির্বাচন তো অবাধ নিরপেক্ষ হয়েছে, সুষ্ঠু হয়েছে। সেক্ষেত্রে কোনো জায়গায় হয়তো কিছু সংঘর্ষ হয়েছে, সেটি সব দেশে সব নির্বাচন কিন্তু তারা যদি তাদের যোগ্য নেতাকে সেখানে মনোনয়ন দিতে না পারে এবং সে যদি ভয় পায় নির্বাচনে, তো ভয় পেলে চলবে না, ভয়ের সংস্কৃতি নির্বাচনে না। সাহস করে কম্বাইন্ড বিরোধী দল সব এক হয়ে যদি নির্বাচনে যায় তাহলেও কাজ হবে না, কারণ প্রশাসন যে কর্তৃত্ব মানে আধিপত্য, এখানে কম্বাইন্ড বিরোধী দল বললাম তো আপনাকে, বাদ দেন জাতীয় পার্টি, কম্বাইন্ড সমস্ত বিরোধী দল গেলে এখানে কিছু করার থাকবে না যতক্ষণ না প্রশাসন নিউট্রাল ভূমিকা পালন করবে। কিছুই হবে না যদি রাজনৈতিক দলগুলো এক থাকে, নির্বাচনমুখী থাকে, তাহলে প্রশাসন কিছুই করতে পারে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। দর্শক জানিয়ে রাখি, লেটার সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।